ছাত্রলীগের বিরুদ্ধে চলে গেছে বা সরকারের বিরুদ্ধে চলে গেছে, এই বিষয়টি কি আপনারা তখন উপলব্ধি করতে পারেন নাই নাকি? দেখুন, এটির প্রমাণ হিসেবে আবারও বলবো যে আমাদের 14 জুলাইয়ের বাস্তবতা যদি বলি, আমরা যখন আবাসিক হলগুলোতে যাওয়া শুরু করেছিলাম, ডোর টু ডোর ক্যাম্পেইন চালু করেছি, এগুলো তো আমাদের নিউজেও লাইভ রয়েছে, ছাত্রলীগের অফিসিয়াল পেজেও লাইভ রয়েছে। আমরা যখন আবাসিক হলগুলোতে যাই, শিক্ষার্থীদের সঙ্গে আমাদের মিথস্ক্রিয়া কি, শিক্ষার্থীরা আমাদের কিভাবে ওয়েলকাম জানিয়েছে, তারা কিভাবে অন্তরঙ্গ ভাবে আমরা কোটা সমস্যার সার্বিক বিষয় নিয়ে আমরা কথা বলেছি, এটি তো একেবারেই সুস্পষ্ট ভাবে সেটি প্রমাণিত হয়েছে। এবং বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থী আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের সঙ্গে আমাদের যে মিথস্ক্রিয়া, যে আমাদের যে সম্পর্ক ছিল, শিক্ষার্থীদের সঙ্গে আমাদের যে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং ছিল, শিক্ষার্থীদের সমস্যার সমাধান করা হোক কিংবা তাদের ইতিবাচক ভূমিকা রাখা হোক, প্রত্যেকটি ক্ষেত্রে বাংলাদেশ ছাত্রলীগ ভূমিকা রাখার চেষ্টা করছে। পরবর্তী যে ঘটনাটি ঘটেছে, এটি নিয়ে আমরা অনেকবারই আলোচনা করেছি, যে বিশেষ করে এই শিক্ষার্থীদের অভ্যন্তরে প্রবেশ করে সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে তাদের বুকে গুলি চালিয়ে এবং তার দায় তারা সরকারের উপর চাপিয়ে দিয়ে, আওয়ামী লীগের উপর, ছাত্রলীগের উপর চাপিয়ে দিয়ে একটি কৃত্রিম পরিস্থিতি তারা তৈরি করতে চেয়েছিল এবং এই কৃত্রিম পরিস্থিতি তৈরি করতে তারা সফল হয়েছে। এবং এটির মাধ্যমে আজকে দেখুন, তারা যদি এটি না করে থাকে, তাহলে 5 আগস্ট পরবর্তী সময় যারা শিশু সন্ত্রাসী ছিল তাদেরকে মুক্তি দেওয়ার ঘটনা দেখি। আর সরকারিভাবে আজকে তো আমাদের বলার প্রয়োজন নেই, অফিসিয়াল ডিক্লারেশন, এই গভর্নমেন্টের অফিসিয়াল ডিক্লারেশন কি বলে, তারা বলছে যারা এই কর্মকাণ্ডগুলোর সঙ্গে সম্পৃক্ত, যারা পুলিশ হত্যা করছে, যারা এই প্ল্যাটফর্মে থেকে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, তাদেরকে আইন কোনো প্রশ্ন করতে পারবে না, তাদের কোনো বিচার বিভাগে তদন্ত করা যাবে না, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা যাবে না। তো খুনিদের কারা প্রোটেকশন দিচ্ছে এবং কারা সত্যিকারের খুনি, এটা তো বাংলাদেশ ছাত্রলীগের বলার প্রয়োজন নেই, গভর্নমেন্টই বলে দিচ্ছে কারা খুনি, এবং এই খুনিদের যে কোনো বিচারের আওতায় নিয়ে আসা যাবে না সেটি তারা ঘোষণা করছে। যে কারণে এই লাশের রাজনীতি, এবং এই আমরা কি চেয়েছি, শিক্ষার্থীরা চেয়েছে কোটা সংস্কার, বাংলাদেশ ছাত্রলীগ চেয়েছে কোটা সংস্কার। আজকে এই এবং সেই সমস্যার সমাধানটা করার জন্যই তো আমরা চেষ্টা করেছি। অথচ আজকে বাংলাদেশে কি বাস্তবতা তৈরি করা হয়েছে, এই যে ছেলেমেয়েরা আজকে সরকারি চাকরির কোনো বিজ্ঞাপন নেই, সরকারি চাকরির প্রক্রিয়াকে আজকে এক ধরনের হাস্যকর পরিস্থিতিতে পরিণত করা হয়েছে। পিএসসি একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটি সুন্দরভাবে গড়ে তোলা হয়েছিল শেখ হাসিনা সরকারের সময়, যেটা একটা আস্থার প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হয়েছিল, সেই পিএসসি কে আজকে এক ধরনের বিতর্কিত করা হয়েছে। এবং বিভিন্ন ধরনের বিসিএস সেটি কিভাবে যারা উত্তীর্ণ হয়নি তাদেরকে কিভাবে উত্তীর্ণ ঘোষণা করা হচ্ছে, কিভাবে 268 জনের অধিক সংখ্যক শিক্ষার্থীকে রাজনৈতিক বিশ্বাসের কারণে, যেটি তার সাংবিধানিক অধিকার, সেই এই সরকার আবার সংবিধান নিয়ে বড় বড় কথা বলে, তারা সেই সাংবিধানিক অধিকার যেটি ম্যান্ডেট প্রাপ্ত সেটি থাকার কারণে তারা চাকরি বাতিল করে দেওয়া হচ্ছে। ধর্মের, আপনি সনাতন ধর্মাবলম্বী, আপনার চাকরি পাওয়ার রাইট নেই, এই ধরনের পরিবেশ কিন্তু তারা তৈরি করেছে। এবং ছেলেমেয়েরা কিন্তু শঙ্কার মুখে রয়েছে যে এক ধরনের যে মেধাভিত্তিক, যোগ্যতা ভিত্তিক, দক্ষতা ভিত্তিক পরীক্ষা পদ্ধতি শেখ হাসিনা সরকার সূচিত করেছিল, সেটিকে তারা ইতিমধ্যে ভেঙে চুরে তছনছ করে দিয়েছে। কিন্তু অভিযোগ তো করা হচ্ছে যে ছাত্রলীগের যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এদেরকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করেই নিয়োগ দেওয়া হয়েছে এবং এই নিয়োগ প্রক্রিয়ায় অনেক অনিয়ম, দুর্নীতি করা হয়েছে। একটি প্রমাণও কেউ দেখাতে পারবে না। এবং এটি নিয়ে আমারই বলার প্রয়োজন নেই, বাংলাদেশের শিক্ষার্থীরা সেটি জানে। সরকারি চাকরির প্রতি আগ্রহ বেড়েছিল কেন? সরকারি চাকরির প্রতি আগ্রহ বাড়ার কারণ, এটি যখন নিয়মিত অনুষ্ঠিত হচ্ছিল এবং যোগ্যতা, দক্ষতা, মেধার ভিত্তিতে যখন চাকরি পাওয়ার সুযোগটি অবারিত হয়েছে, তখনই কিন্তু সরকারি চাকরির প্রতি এক ধরনের দুর্নিবার আকর্ষণ তৈরি হয়েছে। এবং এই বিসিএস পরীক্ষা থেকে শুরু করে অপরাপর সকল পরীক্ষায় এই পদ্ধতিটি বাস্তবায়ন করা গিয়েছিল বলেই কিন্তু তরুণ প্রজন্ম শেখ হাসিনা সরকারের প্রতি অনেক বেশি আন্তরিক ছিল। সাদ্দাম, এই যে ছাত্রলীগের এই বিদ্যমান একটি বাস্তবতার মধ্যে বাংলাদেশে এখন নেতাকর্মীরা অনেক নানা ধরনের প্রতিকূলতার মধ্য দিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদেরকে যেতে হচ্ছে। তো আসলে আপনার কাছে কি ধরনের খবর আছে, মানে আপনার নেতাকর্মীরা আসলে বাংলাদেশে এই মুহূর্তে কি ধরনের প্রতিকূলতার মধ্য দিয়ে যাচ্ছে? আমরা ইতিমধ্যেই সেটি বলেছি যে আমরা আজকে এই বাংলাদেশে আন্দোলন হওয়া, সরকার পরিবর্তন হওয়া, এটি তো একটি রাজনৈতিক ঘটনা, সেটি ভিন্ন বিষয়। অথচ আজকে এই 5 আগস্টের পরবর্তী প্রেক্ষাপটে বাংলাদেশ ছাত্রলীগের কয়েক লাখ নেতা কর্মী, তারা তাদের শিক্ষার অধিকার, যেটি তাদের মৌলিক মানবাধিকার, যেটি সংবিধান স্বীকৃত অধিকার, সে অধিকার থেকে বঞ্চিত রয়েছে শুধুমাত্র তার রাজনৈতিক আদর্শ, রাজনৈতিক বিশ্বাসের কারণে। তার শিক্ষার অধিকারকে কুক্ষিগত করে রাখা হয়েছে। তাদের, আমাদের মেধাবী শিক্ষার্থীরা, সেটি মেডিকেল কলেজের শিক্ষার্থী হোক, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হোক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হোক, সেখানে তারা আজকে লেখাপড়া শেষ করছে, ইন্টার্নশিপ করছে, এবং এই সরকার তারা কি করছে, তাদের ছাত্রত্ব বাতিল করে দিচ্ছে, সার্টিফিকেট বাতিল করে দিচ্ছে, নানা ধরনের বেআইনি শাস্তির মুখোমুখি তাদের করছে। তো গোটা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আজকে কি ধরনের এক ধরনের নির্যাতন ক্যাম্পে পরিণত করা হয়েছে সেটি তো আমরা দেখেছি। এবং এই ধরনের
হত্যাকাণ্ডের যে ঘটনাগুলো ঘটেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোফাজ্জল হোক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শামীম মোল্লা হোক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাসুদের ঘটনা হোক, প্রত্যেকটি ক্ষেত্রেই তো প্রমাণিত হয়েছে যে এক ধরনের কিলিং মিশন গুলো কিভাবে বাস্তবায়ন করা হচ্ছে আজকের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। এবং জয় বাংলা বলার অপরাধে একটি রাজনৈতিক স্লোগান দিচ্ছে, একটি বিশ্বাসের কথা বলছে, যেটি আমাদের মুক্তিযুদ্ধের মর্মবাণী, সেটি বলার কারণে পিটিয়ে হত্যা করা হচ্ছে আমাদের ছাত্রলীগের নেতাকর্মীদেরকে। প্রত্যেকটি বাংলাদেশ ছাত্রলীগের সকল স্তরের নেতাকর্মীদেরই কোনো না কোনো মামলার আওতায় নিয়ে আসা হয়েছে, হয় কারাগারে থাকতে হচ্ছে, না হলে পালিয়ে বেড়াতে হচ্ছে। এই হচ্ছে গোটা বাংলাদেশের বাস্তবতা। বাবার জানাজায় যাওয়ার সুযোগ হচ্ছে না, মা জায়নামাজে থাকা অবস্থাতেই মারা যাচ্ছে। এটা তো আমরা অহরহই দেখছি বাংলাদেশের বর্তমান বাস্তবতায়। এবং এই বাস্তবতা শুধু ছাত্রলীগের কর্মীদের উপর হচ্ছে সেটিও কিন্তু নয়, আজকে গোটা বাংলাদেশ ব্যাপী আজকে এই নির্যাতন নিষ্পেষণের ঘটনাগুলো ঘটছে, এই জুলুমের ঘটনাগুলো ঘটছে। এবং এটির বিপরীতে আমাদের গণতান্ত্রিক স্পেসকে সম্পূর্ণ কুক্ষিগত করা হয়েছে, কোনো ধরনের অধিকারের জায়গাটি রাখা হয়নি, এবং জনগণের ম্যান্ডেটের কোনো ধার ধারা হচ্ছে না। আজকে জনগণের ম্যান্ডেটবিহীন একটি সরকার কায়েম হয়ে তারা আজকে আমাদেরকে গণতন্ত্রের সবক দিচ্ছে। নিজেরা ফ্যাসিস্ট শাসনের টেক্সট টু এক্সাম্পল হয়েও তারা আজকে অপরকে সেই গণতন্ত্র বিরোধী বলে বলার মতো এক ধরনের বাস্তবতা তারা তৈরি করেছে। সংবাদ মাধ্যমকে কিভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে, সংবাদ মাধ্যম কিভাবে যমুনা থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, এবং এটি তো বাংলাদেশের মানুষের কাছে প্রত্যেক মুহূর্তেই পরিলক্ষিত হচ্ছে। ছাত্রলীগের কর্মীরা, আর আমরা আগেও বলেছি যে এদের এই নিষেধাজ্ঞাকে আমরা থোড়াই কেয়ার করি, এদের এই নিষেধাজ্ঞার কোনো গুরুত্বই আমাদের কাছে নেই। আমাদের সামরিক স্বৈরশাসক পাকিস্তানের সময়ে সামরিক স্বৈরশাসক আইয়ুব খান ছাত্রলীগকে নিষেধাজ্ঞা দিয়েছিল, তো সেই নিষেধাজ্ঞাকে আমরা কেয়ার করেছি? মুক্তিযুদ্ধ চলাকালীন সময় আওয়ামী লীগ ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, তো যারা নিষিদ্ধ করেছে তাদের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমরা স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দিয়েছি। এই বাংলাদেশের অস্তিত্বের সঙ্গেই তো বাংলাদেশ ছাত্রলীগের প্রশ্নটি জড়িত রয়েছে। স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য, মানবিকের মুক্তির জন্য, গণতন্ত্রের জন্য ছাত্রলীগের নেতাকর্মীরা যুগে যুগে সংগ্রাম করেছে, যে কারণে আমরা মনে করি যে আজকে ছাত্রলীগের কর্মীরাও সেই সংগ্রামের মধ্যে রয়েছে, এবং এই অপশক্তির দর্প চূর্ণ করে বাংলাদেশের সত্যিকারের গণতান্ত্রিক পরিবেশ, ন্যায় বিচার সংগত পরিবেশ নিশ্চিত করার মাধ্যমেই বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ইতিহাস অর্পিত দায়িত্ব পালন করবে। এই যে সাদ্দাম, আপনি যে সংগ্রামের কথা বললেন, ছাত্রলীগের নেতাকর্মীরা সংগ্রামের মধ্যে আছে, তো আমরা যখনই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম হোক বা অন্যান্য মাধ্যমে যখন দলের নেতাকর্মীদের সঙ্গে আমাদের কথা হয় ব্যক্তিগত পরিসরে, তো তাদের একটি বড় অভিযোগ যে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদকের দিক থেকে আমাদেরকে খোঁজ খবর রাখা হচ্ছে না। তো আরেকটি বিষয় আছে যে ছাত্রলীগের অনেক নেতাকর্মী তারা কারাগারে আছেন, অনেকে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বা কেউ কেউ এখনো নিচ্ছেন। তো তাদের ক্ষেত্রে আসলে আপনারা কতটুকু দায়িত্ব পালন করছেন বা খোঁজ খবর রাখছেন তাদের? স্বাভাবিকভাবে আমাদের এই অনেকগুলো যে ব্যত্যয় ঘটছে এটা তো সত্য, কারণ গোটা দেশব্যাপী আমরা যে বিপর্যয়ের শিকার হয়েছি, নেতাকর্মীরা যে নির্যাতনের শিকার হয়েছে, সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে, রাষ্ট্রীয় বাহিনী লেলিয়ে দেওয়া হচ্ছে, এবং এদের এই পেটোয়া বাহিনী যারা তৈরি করছে এই পেটোয়া বাহিনী লেলিয়ে দেওয়া হচ্ছে। আমাদের নেতাকর্মীরা কারাগারে রয়েছে, আমরা তো খোঁজ খবর অনেক ক্ষেত্রে নিতে পারছি না। পরিবারের পাশে, স্বজনদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে আমাদের যে ভূমিকা রাখার কথা ছিল সেটি তো প্রত্যাশিত মাত্রায় হচ্ছে না। নেতাকর্মীদের এই প্রশ্নটি যৌক্তিক, এবং একই সঙ্গে এই বিপর্যয়ের মুখে রয়েছে নেতাকর্মীদের অভিমান, তাদের এই প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করা, তারা যে ধরনের বিপন্ন অবস্থার শিকার হচ্ছে এবং বিপন্ন অবস্থার শিকার হয়েও তারা যে লড়াই অব্যাহত রেখেছে, এটি তো প্রমাণ করে সংগঠনকে তারা প্রচন্ড হয়ে ভালোবাসে, আদর্শকে তারা প্রচন্ড ভাবে ভালোবাসে। এবং আমরা বাংলাদেশ ছাত্রলীগ আমরা ক্রমাগত চেষ্টা করছি যে এই সীমাবদ্ধতাগুলো অতিক্রম করার, এবং এটি নেটওয়ার্কের আওতায় নিয়ে আসার। আমরা অনলাইনে অফলাইনে মিটিং করার চেষ্টা করছি। আমাদের এই প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচিগুলো আজকে দেখুন, আজকেও বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মী, কয়েক হাজার নেতাকর্মী আজকে কারারুদ্ধ হয়েছে, কয়েক শত নেতাকর্মী আজকে আহত হয়েছে। ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু সবখানি বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় আজকে তারা মিছিল করেছে গণতন্ত্রের দাবিতে। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে শীর্ষক তারা মিছিল করেছে। শীতার্ত মানুষের কাছে শীতবস্ত্র পৌঁছে দিয়েছে, খাদ্যবস্ত্র উপহার পৌঁছে দিয়েছে। শিক্ষার্থীদের কাছে তারা বই উপহার দিয়েছে। অনলাইনে অফলাইনে প্রত্যেকটি মুহূর্ত আলোচনা সভা করছে, বর্ধিত সভা করছে। তৃণমূলের নেতাকর্মীরা কিন্তু এই চাওয়া পাওয়ার বেদনা ভুলে আমাদের সীমাবদ্ধতা অতিক্রম করে সংগঠনের যে সম্ভাবনা রয়েছে সেটিকে ধারণ করে এগিয়ে যাচ্ছে। তারপরে আমরা মনে করি যে আমাদের সংগ্রাম যত বেগবান হবে, আমরা অবশ্যই আমাদের যে সার্বিক নেটওয়ার্কিংটি পুনঃস্থাপন করা, নেতাকর্মীদের সহযোগিতা করা, একে অপরের পাশে থাকা, সেটি সময়ের সঙ্গে সঙ্গে আরো বৃদ্ধি পায় বলে মনে করি।
সাদ্দাম, এই যে আপনি ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে একটি যোগাযোগের কথা বললেন, কিন্তু নেতাকর্মীদের দিক থেকে আমরা যতটুকু রেসপন্স পাই মনে হচ্ছে যে পুরো বিষয়টি এখনো মানে সরকার পতনের 5 মাস হয়ে গেলেও এখনো সেই আগের মতো মানে পুরো বিষয়টিকে আবার যোগাযোগের মধ্যে নিয়ে আসা সেইভাবে হচ্ছে না। তো একটা বিষয় হলো যে ছাত্রলীগ, এই যে একটু আগে আমরা কথা বলছিলাম যে 76 বছরের পুরনো একটি সংগঠন, এটি কিন্তু নতুন কোনো সংগঠন না এবং কিংস পার্টি না যে হুট করে গজিয়ে উঠেছে। তো ঘাত প্রতিঘাত হয়েছে, আপনি নিজেই বলছিলেন যে ছাত্রলীগের উপরে আগেও নিষেধাজ্ঞা এসেছে, ছাত্রলীগ সেগুলো লড়াই করে সে ঘুরে দাঁড়িয়েছে। তো এই যে একটি পোর খাওয়া সংগঠন, দীর্ঘ লড়াইয়ের ধারাবাহিক ঐতিহ্য যার আছে, তো সেই সংগঠনটিকে এসে যে এখনো নেতাকর্মীদের যোগাযোগের মধ্যে আনতে 5 মাস হয়ে গেছে, পুরোপুরি পারা যাচ্ছে না। মানে অনেকে বলছেন যে তাহলে কি আপনাদের এই খারাপ সময় আসতে পারে বা প্রতিকূল সময় আসতে পারে, এই ধরনের কোনো প্রস্তুতি ছিল না? আপনারা কি ভেবেছিলেন যে আওয়ামী লীগ আসলে সারা জীবন ক্ষমতায় থেকে যাবে, এরকম কিছু? দেখুন, এই ষড়যন্ত্রমূলক পরিস্থিতি যে ঘটেছে এটি তো অপ্রত্যাশিতই ছিল, এটি তো সত্যই। এবং একই সঙ্গে স্বাভাবিকভাবে আমাদের লাখ লাখ নেতাকর্মী রয়েছে, প্রত্যেকটি আমরা চেষ্টা করছি আমাদের যে সাংগঠনিক ইউনিট গুলো রয়েছে, উপজেলা ইউনিট গুলো রয়েছে, সেটির মাধ্যমে সক্রিয় ভূমিকা রাখার। লাখ লাখ নেতাকর্মী রয়েছে। সব বিষয়টি হচ্ছে যে গোটা দেশব্যাপী যে নির্যাতন, জুলুম চাপিয়ে দেওয়া হচ্ছে, সেখানে তো কারোরই ভালো থাকার সুযোগ নেই। এবং আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে 5 আগস্টের আগে কিংবা 5 আগস্টের পরবর্তী সময়ে কিভাবে আক্রমণ করা হয়েছে, প্রত্যেক জনের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, প্রত্যেক জনের বাড়িঘর লুটপাট করা হয়েছে, যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত ছিল তাদের ব্যবসা বাণিজ্য ছিনিয়ে নেওয়া হয়েছে। তো গোটা বাংলাদেশে তো এক ধরনের ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে, গোটা বাংলাদেশে এক ধরনের সন্ত্রাসের জনপদে পরিণত করা হয়েছে, কারো তো বাড়িতে পর্যন্ত থাকার সুযোগ নেই। তো সার্বিকভাবে এবারের যে পরিস্থিতি রয়েছে, এবারের পরিস্থিতি তো অবশ্যই নতুন, একটি চ্যালেঞ্জিং সময় রয়েছে। তো এই পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের যে সাংগঠনিক শক্তিটি রয়েছে, সেই সাংগঠনিক শক্তিকে তো তারা শুরুতেই ভেঙে দেওয়ার চেষ্টা করেছে। যে কারণেই তো এই অবৈধ সরকার নিষেধাজ্ঞা, এই নিষিদ্ধের নাটক মঞ্চস্থ করেছে। যে কারণেই তো আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মীদের উপরে কিভাবে তার আঘাত চালিয়েছে, জীবন বিপন্ন হয়েছে বাংলাদেশ ছাত্রলীগের, বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মী। তো এবারের যে প্রেক্ষিতটি রয়েছে 5 আগস্ট পরবর্তী সময়ে, 5 আগস্টের আগেও যে ঘটনাগুলো ঘটেছে, তো গোটা বাংলাদেশেই তো এক ধরনের একটা মৃত্যুপুরীতে পরিণত করা হয়েছে। তো এই লড়াইয়ের মধ্যে স্বাভাবিকভাবেই সকল কিছু সীমাবদ্ধতা থাকবেই, এটাই মনে করি। একই সঙ্গে এটিও সত্য যে আমাদের এই সাংগঠনিক যে কাঠামোটি ঢেলে সাজানো প্রয়োজন ছিল, আধুনিকত্ব নিয়ে আসা প্রয়োজন ছিল, নতুন উপকরণ নিয়ে আসার প্রয়োজন ছিল, এবং সংগঠনের শুধুমাত্র সংগঠনের নিজস্ব কিছু বিধি ব্যবস্থা থাকা প্রয়োজন ছিল, যাতে করে আমরা এই সমস্যাগুলো অ্যাড্রেস করতে পারি। এটি তো রয়েছেই। আমরা বিশ্বাস করি যে আমাদের এই বাংলাদেশ ছাত্রলীগ এই সমস্যাগুলো অবশ্যই সামনে অ্যাড্রেস করার চেষ্টা করবে। সাদ্দাম, এই যে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে, বিশেষ করে ফেসবুক থেকে বেশ কয়েকটা প্রশ্ন বারবার আসে, তো আমি মনে করি যে এটারও আসলে আপনার একটু জবাব দেওয়া উচিত। সেটা হচ্ছে যে বলা হচ্ছে যে ছাত্রলীগে আপনি এবং ইনান নেতৃত্বে থাকার সময়ে অনেক কমিটি বাণিজ্য হয়েছে, আপনারা বিপুল অর্থবিত্তর মালিক হয়েছেন এখান থেকে, এবং গণমাধ্যমের খবর অনুযায়ী আপনি আপনার নিজের এলাকায় শত কোটি টাকার সম্পদ বানিয়েছেন। কি বলবেন? প্রশ্নই আসে না। আমরা বাংলাদেশ ছাত্রলীগের কমিটি গঠন প্রক্রিয়া, আমরা যে প্র্যাকটিসটি ফলো করি সেটি কাউন্সিলের মাধ্যমে আমরা করার চেষ্টা করছি। কাউন্সিলের মাধ্যমে বেশিরভাগ কমিটি গঠিত হয়েছে, আর 5 আগস্টের পরবর্তীতে কমিটি গঠন প্রক্রিয়ায় বন্ধই রয়েছে। এবং আমরা বাংলাদেশ ছাত্রলীগের কর্মকাণ্ড আমরা পরিচালনা করেছি সংগঠনকে ভালোবেসে। স্বাভাবিকভাবে আমি এর আগে যে সমস্যাগুলোর কথা উল্লেখ করেছি সেটির মাধ্যমে সবাইকে তো নেতৃত্বে নিয়ে আসা, পদায়িত করার সুযোগ আমাদের নেই। আর আজকে তো যারা ক্ষমতার জবরদখল করেছে, রাষ্ট্রযন্ত্র যারা দখল করে রয়েছে, তারাও তাদের সবকিছুই তো আজকে অপশক্তির হাতে রয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হিসেবে আমরা কখনো ক্ষমতা ব্যবহার করেছি কিনা, আমরা কখনো কোনো ধরনের সুযোগ সুবিধা নিয়েছি কিনা, এটি গোটা বাংলাদেশের মানুষের যাচাই বাছাই করার সুযোগ রয়েছে। এবং আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, তো আজকে 5 মাস অতিক্রম হয়েছে, কোথায় কি রয়েছে না রয়েছে গোটা বাংলাদেশের মানুষের সামনে উন্মুক্ত হওয়ার সুযোগ রয়েছে। সংগঠন হিসেবে আমাদের চলার পথে ভুল রয়েছে, ত্রুটি বিচ্যুতি রয়েছে, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নানা সময় নানা ধরনের ঘটনা ঘটে, সেটি ভিন্ন বিষয়। কিন্তু সংগঠন পরিচালনা করতে গিয়ে আমরা সবসময় আমাদের দায়িত্বের প্রতি সৎ থাকার চেষ্টা করেছি এবং ভবিষ্যতে থাকবো, কারণ সংগঠনের শিক্ষাই আমাদের এটি দেয়। এবং আমরা সবসময় সততার আলোকে আমাদের কর্মকাণ্ড পরিচালনা করার চেষ্টা করেছি।
সাদ্দাম, আরেকটি বিষয়, এটি ছাত্রলীগের, আমি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের এবং রাজনৈতিক প্রতিবেদক হিসেবে সংবাদ সংগ্রহ করেছি। এর আগেও ছাত্রলীগের বিভিন্ন সভাপতি, সাধারণ সম্পাদকের বিরুদ্ধে একই অভিযোগ ছিল। আপনাদের দুজনের বিরুদ্ধেও একই অভিযোগ উঠেছে। প্রশ্নটা হলো যে আপনাদের বিরুদ্ধে অভিযোগ অনেক কেন্দ্রীয় নেতা, এমপি এবং জেলার আওয়ামী লীগের নেতাদের আপনারা ফোন ধরতেন না, আপনাদেরকে ফোনে পাওয়া যেত না, এবং এই যে নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়ার এই জায়গাতে একটি সাংগঠনিক ঘাটতি রয়েছে, যেহেতু আপনারা সমন্বয় করতেন না তাদের সঙ্গে। দেখুন, আমরা অবশ্যই আমাদের নেতা কর্মী, সেটি আমাদের যে সংগঠনেরই কর্মী হোক না কেন, সবার সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ সবসময় ছিল। বাংলাদেশ ছাত্রলীগের যে কর্মচাঞ্চল্য, বাংলাদেশ ছাত্রলীগের যে কর্মপ্রক্রিয়া এবং বাংলাদেশ ছাত্রলীগের যে লাখো নেতাকর্মী, প্রত্যেক মুহূর্তে আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, অগ্রাধিকার বাছাই করতে হয়, সেটির ভিত্তিতে কর্মকাণ্ড পরিচালনা করতে হয়। 24 ঘন্টায় আমাদের কোনো না কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে হয়, এবং যেটি হয়তো আমাদের পক্ষে সম্ভব না হলে আমাদের সহপাঠী, আমাদের যারা সহকর্মী রয়েছে, তারা সেটি কর্মপ্রক্রিয়া চলমান রাখে। নেতা কর্মীদের সাংগঠনিক সমস্যা মোকাবেলা করা, সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকা, এবং শুধুমাত্র তো আন্দোলন কিংবা বিনির্মাণ সেটি নয়, শিক্ষার্থীদের নানা ধরনের সংকটের প্রত্যেকটি মোকাবেলা করার ক্ষেত্রে বাংলাদেশ ছাত্রলীগ ভূমিকা পালন করার চেষ্টা করে। যে কারণে বাংলাদেশ ছাত্রলীগের কর্মচাঞ্চল্য, বাংলাদেশ ছাত্রলীগের গতিময়তা, কর্মীদের সঙ্গে যোগ সাজস সবকিছু আমরা সুবিস্তৃত হয়ে পরিচালিত করার চেষ্টা করেছি। সাদ্দাম, এই যে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী আজ, তো অনেকেরই জানার ইচ্ছা যে তারা হয়তো সারা দেশে একটা হতাশার মধ্য দিয়ে তাদের জীবন যাপন করতে হচ্ছে। তো এই ক্ষেত্রে অনেকেই আমাকে জানতে চেয়েছে যে আমাদের জন্য কোনো আশার আলো আছে কিনা, আর এই যে আগামী দিনে ছাত্রলীগের নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়াটি যথাযথ গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে হবে কিনা, এরকম বিষয়গুলো মানুষ জানতে চায়। আমরা তো অবশ্যই আশাবাদী, এবং আমাদের ইতিহাসই বলে যে আমরা আশাবাদী হওয়ার সমস্ত কারণে আমাদের মাঝে রয়েছে। বাংলাদেশে বর্তমান সময়ে বাংলাদেশে কবেকার কোন শাসক যারা সামরিক স্বৈর শাসনের মাধ্যমে দেশ পরিচালনা করেছে, এবং আজকে যারা এই অবৈধ দখলদার বাহিনী, এই হানাদার বাহিনী যারা আজকে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে, আমরা মনে করি যে বাংলাদেশের জনগণ ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধের স্ফুলিঙ্গে ফুসে উঠছে। বাংলাদেশে যে ধরনের অর্থনৈতিক বিপর্যয় নেমে এসেছে, এটি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হোক, বাংলাদেশের মানুষের আজকে জীবনের গ্যারান্টি নেই, আজকে জীবিকার গ্যারান্টি নেই, ন্যূনতম স্বস্তি নেই, আজকে কৃষকের সার নেই, সামনে বিদ্যুৎ বিপর্যয় অনিবার্য বিষয়ে পরিণত হয়েছে। বাংলাদেশের মানুষের আয় করার সক্ষমতা, 1 কোটির মতো মানুষ শুধুমাত্র 5 আগস্ট পরবর্তী বাস্তবতায় নতুন করে বেকার হয়েছে। কলকারখানাগুলো সবকিছু ভেঙে পড়েছে, আমাদের রপ্তানি খাত সম্পূর্ণ বিপর্যয়ের শিকার অবস্থার মধ্যে রয়েছে। তো গোটা দেশ তো আজকে এক ধরনের পর্যুদস্ত অবস্থার মধ্য দিয়েই তারা প্রতিপন্ন হয়েছে, এবং এর মধ্যে যারা আজকে ক্ষমতা দখল করছে এবং ক্ষমতা দখল করে সংবাদ মাধ্যম তো পুরোপুরি নিয়ন্ত্রণ করছে, কিন্তু আজ হোক কাল হোক এটি দিবালোকের মতো বাংলাদেশের মানুষের সামনে উন্মুক্ত হবে যে ক্ষমতা দখল করে তারা এই তথাকথিত এই সমন্বয়ক বাহিনী তারা কি করছে না করছে, এটা আজ হোক কাল হোক বাংলাদেশের মানুষের সামনে পরিষ্কার হবে, এবং ইতিমধ্যে সেটি প্রস্ফুটিত হতে শুরু করেছে। এই তদবির বাণিজ্য করা, এই বিভিন্ন ধরনের অর্থনৈতিক লেনদেন করা, বিভিন্ন খান থেকে সুযোগ সুবিধা গ্রহণ করা, এইসব কর্মকাণ্ড পরিচালনা করে তাদের একমাত্র অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। এবং আমরা কবে কোন গণতান্ত্রিক আন্দোলনকে তারা রুদ্ধ করতে পেরেছে বাংলাদেশ ছাত্রলীগের, এবং আমরা বিশ্বাস করি যে বাংলাদেশে আজকে তো আমরা নিজেদের প্রয়োজন, সাংগঠনিক প্রয়োজন সেটি তো নয়, সেটির পাশাপাশি সবচেয়ে বড় যেটি বিষয় রয়েছে, আমাদের সংগ্রাম তো গণতন্ত্রের সংগ্রাম, আমাদের সংগ্রাম তো কুক্ষিগত গণতন্ত্রকে মুক্ত করার সংগ্রাম, আমাদের সংগ্রাম তো অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করার সংগ্রাম, আমাদের সংগ্রাম তো বাংলাদেশের মানুষের ব্যক্তি স্বাধীনতা, মৌলিক অধিকার, মানবাধিকার প্রতিষ্ঠা করার সংগ্রাম, আমাদের সংগ্রাম তো বাংলাদেশের জনগণের যে ম্যান্ডেট রয়েছে, সেই জনগণের ম্যান্ডেট, জনগণের আত্মমর্যাদা ফিরিয়ে দেওয়ার সংগ্রাম, আমাদের সংগ্রাম তো বাংলাদেশের শিক্ষার্থীদের শিক্ষার অধিকার, গণতান্ত্রিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার সংগ্রাম, তো আমাদের সংগ্রাম তো বাংলাদেশের নাগরিকদের সঙ্গে ওতপ্রোতভাবে সম্পৃক্ত সংগ্রাম। এবং আমরা মনে করি যে আমরা অবশ্যই এই ফ্যাসিস্ট শোষকের আয়ু অবশ্যই ফুরিয়ে আসছে, আমরা অবশ্যই বিজয়ী হব, এবং জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই বাংলাদেশ পরিচালিত করবে। এবং যারা বাংলাদেশের মানুষের মৌলিক মানবাধিকার নিয়ে ছিনিমিনি খেলছে, বাংলাদেশের মানুষের জানমাল নিয়ে যারা ছিনিমিনি খেলছে, যারা শিক্ষার্থী হত্যাকারীদেরকে যারা ইন্ডেমনিটি দিয়েছে, তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে জাগ্রত হয়ে ওই পরাশক্তির, এই অপশক্তির পরাজয় নিশ্চিত করবে। সাদ্দাম, আমরা তো অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, তো একটি প্রশ্ন আগের অনুষ্ঠানেও অনেকে করেছিলেন, আমি ভুলে গিয়েছিলাম আপনাকে করতে, তো আজকেও এসছে। প্রশ্নটি হলো যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এখন খুবই প্রভাবশালী নেতা সার্জিস,
বলা হয় যে আপনারা দুজন আঞ্চলিকভাবেও একই এলাকার এবং আপনার অনেক সহযোগিতা, পৃষ্ঠপোষকতা, স্নেহে সে ছাত্রলীগে এক সময় ছিল এবং পরবর্তীতে সে যে এখন যে তার ছাত্রলীগের বিরুদ্ধে নানান বিষয় খুব জোরালো ভাবে বলে থাকে। তো সেই জায়গাতে আসলে সার্জিসকে পৃষ্ঠপোষকতা দেওয়ার বিষয়টিতে আপনি কি বলবেন, বা তার সঙ্গে আসলেই কি আপনার খুবই ঘনিষ্ঠ যোগাযোগ ছিল? ধন্যবাদ এই বিষয়টি নিয়ে আসার জন্য। আমি সাধারণত আমি নিজে থেকে ব্যক্তিগত বিষয়গুলো অনেক সময় ক্লিয়ার করি না, কারণ স্বাভাবিকভাবে আমি সংগঠনের দায়িত্ব থেকে সব বিষয়ে কথা বলা আমার জায়গা থেকে সবসময় সঙ্গত হয় না। নানা ধরনের কথাবার্তা সবসময় প্রচলিত থাকে, কিন্তু স্বাভাবিকভাবে আমি জানি, আমি আগেও ফিল করেছি যে এটা কনফিউশন তৈরি করেছে অনেক ক্ষেত্রে, অনেক সময় ভুল মেসেজ দেওয়ার চেষ্টা করেছে এবং আমাদের অনেক পত্রিকাতে ভুলভাবে সেটি উদ্ধৃত করা হয়েছে, যেটির কারণে কিছুটা বিভ্রান্তি তো অবশ্যই ছড়িয়েছে। আপনি জানেন যে আমি বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি হওয়ার আগে আমাকে অনেকগুলো দায়িত্ব পালন করতে হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দায়িত্বে থাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা, ডাকসুর এজিএস এর দায়িত্বে থাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়জন শিক্ষার্থীর সঙ্গে আমার ছবি পাবে না এটি তো বলাই মুশকিল ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন করার সময় আমি কোনো ধরনের ক্যাম্পেইন চালাইনি, কোনো ধরনের প্রচারণা চালাইনি, শিক্ষার্থীরাই আমার প্রচারণা চালিয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের 100 বছরের ইতিহাসে সর্বোচ্চ ভোট পেয়ে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত হয়েছি, এজিএস নির্বাচিত হয়েছে। শিক্ষার্থীরা ভালোবেসে আমাকে সেটি করেছে। তো সেটির কারণে শিক্ষার্থীদের সঙ্গে আমার একটি স্বাভাবিক সম্পৃক্ততা ছিল। সকল, বিশেষ করে প্রগতিশীল ছাত্র সংগঠন, সামাজিক সাংস্কৃতিক কর্মী যারা ছিল, সাধারণ শিক্ষার্থী যারা ছিল, তাদের সঙ্গে আমার যে ওতপ্রোত সম্পর্ক ছিল সংগঠনের কর্মী হিসেবে, সেটি বর্তমানেও রয়েছে। যে বিষয়টি এসেছে সেটি হচ্ছে যে বিশেষ করে যার নাম আপনি বললেন, অনেকগুলো ছবি থাকা, বিভিন্ন কর্মসূচিতে থাকা, একই জায়গায় বাড়ি এবং পদ পদবি কোনো কিছু আছে কিনা। প্রথম কথা হচ্ছে ছাত্রলীগ কিন্তু তার কোনো পদবি নেই। আর আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ 2019 এটি ইলেকশন হলো, ইলেকশন অমর একুশে হল সংসদের যে সদস্য পদ, আপনি একটি হল সংসদের সদস্য পদ, সেটি হচ্ছে ছাত্রলীগের সাংগঠনিক পরিচয় নেই, সদস্য পদে মনোনয়ন প্রদান করা হয়েছিল, এটি সত্য। এবং আমরা আমাদের জায়গা থেকে যেমন ছাত্রলীগের কর্মীদের যে কনফিউশনটি রয়েছে, আমি জানি যে তাদের মধ্যে প্রশ্ন রয়েছে অনেকের মাঝে, যখন সে এই পদ পদবিতে দেওয়া হয়, তার পারিবারিক রাজনৈতিক পরিচয় কিন্তু সম্ভবত আপনিও জানেন যে তার বাবার রাজনৈতিক পরিচয় কিন্তু এখন ওয়ার্ড আওয়ামী লীগের দায়িত্বে থাকা, উপজেলা আওয়ামী লীগের একটি সুনির্দিষ্ট পদে থাকা, তার পারিবারিক রাজনৈতিক পরিচয় যেটি ছিল আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত থাকা। তা আমার জায়গা থেকে আমি স্বাভাবিকভাবেই একটি ছেলে, রাজনৈতিক পরিচয় যদি আমরা দেখি, তার পারিবারিক রাজনৈতিক পরিচয় সেটি ছিল বিভিন্ন সংগঠনের সঙ্গে সম্পৃক্ত, ডিবেটিং ক্লাব সহ আনুষঙ্গিক আমাদের জেলা সংগঠনের দায়িত্বে থাকা, এই এবং আমাদের সঙ্গে যেহেতু কর্মকাণ্ড আসতো, স্বাভাবিকভাবে একটি হল সংসদের সদস্য পদ মনোনয়ন করা এটি খুব বেশি কিছু নয়। এটা আমরা, আপনি জানেন যে আমাদের কতজন সদস্যকে মনোনীত করতে হয় গোটা বাংলাদেশ ব্যাপী, তো সদস্য মনোনয়ন করা হয়েছে এবং আমি কিন্তু আমি অবশ্যই সচেতন ভূমিকা পালন করেছি, এটিও আমি বলবো। কারণ পরবর্তীতে যখন ছাত্রলীগ একটি বিশ্ববিদ্যালয়ের হল শাখার, অমর একুশে হল শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়, পরবর্তীতে এটি দেওয়ার পরে যখন তার কিছু লেখালেখি আমি দেখেছি, যে লেখালেখিগুলো আমাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির সঙ্গে যায় না, নারীদের স্বাধীনতার বিরুদ্ধে বিভিন্ন ধরনের লেখালেখি, এক ধরনের পলিটিক্যাল ইসলামের প্রতি এক ধরনের সিম্প্যাথি এবং এক ধরনের ধর্মীয় রাজনীতির প্রতি এক ধরনের আগ্রহ এবং আরো নানা কিছু বিষয়, যে বিষয়গুলো আমার কাছে পরিলক্ষিত হয়েছে, সেই বিষয়গুলোর আলোকে কিন্তু যে সিদ্ধান্ত গ্রহণ করা আমার প্রয়োজন ছিল, সেই সিদ্ধান্তই কিন্তু আমি গ্রহণ করেছি। এই 21 একটি হল শাখা ছাত্রলীগের একটি পূর্ণাঙ্গ কমিটিতে পদের জন্য তারা কিন্তু সেই হলের যারা দায়িত্ব পালন করেছে তাদের কাছে কিন্তু ঘোরাঘুরি করা, লবিং তদবির করা, এসবের মধ্যেই ছিল। আমি কিন্তু সেটিও অ্যালাউ করিনি। ছাত্রলীগের সাংগঠনিক কিন্তু পরিচয় আমি অ্যালাউ করিনি, কারণ আমি যখন জানতে পেরেছি যে তার পারিবারিক রাজনৈতিক পরিচয় যেটি হোক না কেন, তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গিটি এমন, যেটি আমাদের একটি রাজনৈতিক ছাত্র সংগঠন, যেটি আমরা একটি মূল্যবোধের প্রতিফলন করি, সেটির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আমি কিন্তু যখন আমি আমার জায়গা থেকে সচেতন ছিলাম বলে কিন্তু সেটিও আমি অ্যালাউ করিনি, যে কারণে কিন্তু ছাত্রলীগের কোনো সাংগঠনিক কাঠামোতে পদবি কিন্তু তাদের নেই। তো পরবর্তীতে এই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যে প্রেক্ষাপটটি তৈরি হয়েছে, এটির কারণে বার্তা ছড়িয়েছে এবং একটি, বিশেষ করে একটি দৈনিক যখন হেডলাইন করে যে ছাত্র আন্দোলনের, কোটা সংস্কার আন্দোলনের রহস্যময় ভূমিকা, এই ধরনের নানা ধরনের প্রপাগান্ডা যখন ছড়ানো হয়েছে এবং একটি অফিসিয়াল বিষয়, একটি পাবলিক বিষয়, যেটি বাংলাদেশ ছাত্রলীগের পেজ থেকে অফিসিয়াল ছিল, যখন আপনি জানেন যে ডোর টু ডোর ক্যাম্পেইন যখন আমরা চালু করি, বিশেষ করে এটি অনেক বিভ্রান্তি ছড়িয়েছে এবং অপশক্তিও কাজে লাগিয়েছে, এবং যারা মূলধারার গণমাধ্যমেও অনেক সময় বিভ্রান্তিকর নিউজটি ছড়িয়েছে। আমরা ডোর টু ডোর ক্যাম্পেইন চালু করেছিলাম
যেটির মাধ্যমে শিক্ষার্থীরা কোটা সংস্কার নিয়ে কি ভাবছে। আমরা কিন্তু শিক্ষার্থীদের আমাদের কাছে আসতে হয়নি, আমরা শিক্ষার্থীদের কাছে গেছি, আবাসিক হলে শিক্ষার্থীদের কাছে। আমাদের পরিকল্পনা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের কাছে যাব। আমরা অনলাইনে মতামত নিয়েছিলাম, ফর্ম নিয়ে গেছিলাম যে শিক্ষার্থীরা কোটা সংস্কারটি কিরকম হওয়া উচিত। আমরা বলেছিলাম যৌক্তিক, অন্তর্ভুক্তিমূলক, টেকসই সমাধান আমরা চাই, যাতে করে 2018 সালে সমাধান হওয়ার পরও যেহেতু কোর্টের মাধ্যমে এটি এসেছে, আমরা এটি এমন ভাবে অ্যাড্রেস করবো যাতে করে ভবিষ্যতে কোনো সমস্যার সমাধান হয়। কোটা সংস্কারের ব্যাপারে মৌলিকভাবেই বাংলাদেশ ছাত্রলীগ বলিষ্ঠ ভূমিকা পালন করার চেষ্টা করেছে। এবং 21 হলে আমি গিয়েছি, আমার সহযোগিতা যারা ছিল, বাংলাদেশ ছাত্রলীগ সাধারণ সম্পাদক, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সাধারণ সম্পাদক সবাই উপস্থিত থেকেছে, এবং সেখানে আমি সকল শিক্ষার্থীর সঙ্গে আমরা কথা বলেছি। শিক্ষার্থীরা আজকে তারা প্রমাণ করার চেষ্টা করছে যে শিক্ষার্থী এবং শিক্ষার্থীদের আজকে বাংলাদেশ ছাত্রলীগের বিরুদ্ধে বীতশ্রদ্ধ এই ধরনের ধারণা, ভুল ধারণা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। সেখানে কিন্তু শিক্ষার্থীরা আমাদের কিভাবে ওয়েলকাম জানিয়েছে, শিক্ষার্থীরা কিভাবে আমাদের সঙ্গে আন্তরিকতার সঙ্গে কথা বলেছে, সেটির প্রমাণ কিন্তু আজকে গণমাধ্যমে খুঁজলেই, সামাজিক যোগাযোগ মাধ্যমে খুঁজলেই পাওয়া যাবে। সেখানে আমার আবাসিক হলের শিক্ষার্থী হিসেবে, একটি আবাসিক হলের শিক্ষার্থী হিসেবে তার সঙ্গেও দেখা হয়েছে, এবং তার কাছেও সকল শিক্ষার্থীকে যেমন লিফলেট দিয়েছি, তাকেও লিফলেট দিয়েছে, এবং সেটিকে পরবর্তীতে এটিকে বলা হয়েছে যে এটি একটা গোপন ভিডিও, এটির মাধ্যমে আন্দোলনের যোগসূত্রতা। বাংলাদেশ ছাত্রলীগ তার নিজস্ব আন্দোলনে লিপিবদ্ধ ছিল। বাংলাদেশ ছাত্রলীগ শিক্ষার্থীদের দাবি পূরণের জন্য দর কষাকষি করতে চেয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতিতে এই পেছনের দরজা দিয়ে রাজনীতি করা, সেই শিক্ষা আমাদের কখনো দেয়নি আমাদের সংগঠন হিসেবে, যে কারণে এবং এই বিষয়টিকে কেন্দ্র করে পরবর্তীতে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। জি সাদ্দাম, এই আমরা অনুষ্ঠান শেষ করব, যাবার আগে ছাত্রলীগের 76 বছর পূর্তি উপলক্ষে ছাত্রলীগের নেতাকর্মী বা দেশবাসীর উদ্দেশ্যে বা ছাত্র সমাজের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের বিশেষ করে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে, তাদের কাছে আমরা যে প্রশ্নটি করতে চাই, তাদের কাছে যে মেসেজটি আমরা দিতে চাই, যে আমাদের এই শিক্ষার্থী বন্ধুরা একেবারে ছোটভাবেও যদি আমরা দেখি, যে শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করেছিল, কোটা সংস্কারের দাবিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের লাশের উপর ভর করে কারা ক্ষমতায় গিয়েছে এবং তাদের সেটির মাধ্যমে কি এজেন্ডা বাস্তবায়ন করছে বাংলাদেশের শিক্ষার্থীদের কাছে, সেটি ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। আজকে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তাদের সহপাঠী যারা রয়েছে, বন্ধু রয়েছে, সহযাত্রী রয়েছে, তাদের শিক্ষার অধিকার তাদের নেই, ক্লাসে যেতে পারছে না, পরীক্ষা দিতে পারছে না। বাংলাদেশে গত 15 বছরের বাস্তবতায় এ ধরনের ঘটনা, যেটি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কলঙ্কিত করেছে, সে ধরনের ঘটনা আগে কখনো ঘটেছে কিনা শিক্ষার্থীরা নিজেরাই কিন্তু এই প্রশ্নটি নিয়ে এসেছে। একই সঙ্গে যে চাকরির প্রতি, সরকারি চাকরির বিধি ব্যবস্থাকে কিভাবে আজকে একটি ন্যাক্কারজনক ব্যবস্থায় পরিণত করা হয়েছে। শিক্ষার্থীরা কিন্তু আজকে আবাসিক হলে শিক্ষার্থীরা আমাদের সঙ্গে অনেকেরই কথা হয়, শিক্ষার্থীরা আমাদেরকে প্রত্যেক মুহূর্তে মেসেজ দেয়, যোগাযোগ করে। সেখানে বিসিএস এবং পিএসসির পরীক্ষায় কিভাবে আজকে নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হচ্ছে, সব ধরনের পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরেও আজকে কিভাবে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ বাতিল করা হচ্ছে, সেটিও কিন্তু শিক্ষার্থীরা ইতিমধ্যেই পরিলক্ষিত হয়েছে। এবং শিক্ষার্থীরা ইতিমধ্যেই পিএসসির এই বিধি ব্যবস্থার প্রতি শিক্ষার্থীদের যে প্রতিবাদ, সেটি তারা নানাভাবে ব্যক্ত করা শুরু করেছে। শুধু তাই নয়, বেসরকারি খাতে চাকরি ছিল, সেই বেসরকারি খাতে চাকরির ব্যবস্থাকে সম্পূর্ণ বিপর্যস্ত করে দেওয়া হয়েছে। আজকে ছেলেমেয়েরা লেখাপড়া শেষ করে যে চাকরি পাবে, সরকারি হোক বেসরকারি হোক, সেই চাকরির নিশ্চয়তা কিন্তু নেই। এবং আমরা ছোট ছোট বাচ্চাদের কথা যদি ভাবি, আজকে বাংলাদেশে গত 15 বছর ধরে বাংলাদেশের ছেলেমেয়েরা, ছোট ছোট বাচ্চারা, যারা অনেক সম্ভাবনাময়, যারা অনেক সৃজনশীল, আনন্দময়, সেই ছোট ছোট ছেলেমেয়েরা আজকে বাংলাদেশে গত 15 বছর ধরে 400 কোটির অধিক বই বছরের প্রথম দিনে পেয়েছে। বই উৎসব তারা করেছে, বইকে ভালোবেসে স্বাভাবিক শিক্ষা পঠন পাঠন প্রক্রিয়ার মধ্যে তারা যেতে পেরেছে। আজকে এই 4 জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী আমরা পালন করছি, যেখানে বাংলাদেশের সিংহভাগ শিক্ষার্থীর কাছে, 90 ভাগের অধিক সংখ্যক শিক্ষার্থীকে কাছে কোনো ধরনের বই যায়নি, যেটির মাধ্যমে তারা স্বাভাবিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করবে। এইচএসসি পরীক্ষা দেওয়া হয়েছে। এটি এমন একটি সরকার, যে সরকারের এইচএসসি পরীক্ষা নেওয়ার মতো সামর্থ্য নেই। এই সরকার হচ্ছে এইচএসসি পরীক্ষাতেও ফেল করা একটি সরকার। এই কোনো ধরনের পরীক্ষা না নিয়ে আমরা মেধার জন্য লড়াই করেছি, আন্দোলন করেছি, মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া চেয়েছি, অথচ এই সরকার এইচএসসি পরীক্ষাকে এক ধরনের, তারা কোনো ধরনের পরীক্ষা না নিয়ে তারা এই ব্যবস্থাটি তারা করছে। শিক্ষকদের কিভাবে লাঞ্ছনা করা হয়েছে, প্রত্যেকটি স্কুলের প্রধান শিক্ষক, প্রত্যেকটি কলেজের প্রিন্সিপাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা, তাদের প্রিয় শিক্ষকেরা এখনো কিন্তু কোনো ধরনের ক্লাস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে না, শুধুমাত্র তাদের ব্যক্তি স্বাধীনতা, শুধুমাত্র তাদের রাজনৈতিক বিশ্বাস, শুধুমাত্র তাদের দৃষ্টিভঙ্গির কারণে। এই হচ্ছে, এবং বাংলাদেশে নতুন করে 1 কোটি মানুষ আজকে দারিদ্র্যের শিকার হয়েছে। বাংলাদেশ সারের সংকট, বিদ্যুতের সংকট, এবং এই তারা কথা বলেছে আজকে সংবিধানকে বদলে দেওয়ার চেষ্টা করছে, আজকে মুক্তিযুদ্ধের অঙ্গীকারকে তারা বদলে দেওয়ার চেষ্টা করছে, এবং আমাদের কূটনীতিকে, বাংলাদেশের কূটনীতিকে কি ধরনের হাস্যকর একটি
বিষয়ে পরিণত করা হচ্ছে, যেটির মাধ্যমে বাংলাদেশ সার্বভৌমত্বকেই তারা আসলে প্রশ্নের মুখে ফেলেছে, চ্যালেঞ্জের মুখে ফেলেছে। আঞ্চলিক যে শান্তি স্থিতিশীলতা রয়েছে সেটিকে তারা সম্পূর্ণভাবে বিনষ্ট করার চেষ্টা করেছে। যে সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল, ধর্মনিরপেক্ষ মূল্যবোধ ছিল, সেটিকে কিভাবে আজকে নস্যাৎ করে দেওয়া হচ্ছে। আজকে নির্দিষ্ট ধর্মের পরিচয়ের কারণে আজকে চাকরি পাচ্ছে না, নির্দিষ্ট ধর্মের পরিচয়ের কারণে আজকে ব্যবসা বাণিজ্য করার অধিকার, ব্যবসা করার অধিকার, রাজনীতি করার অধিকার, সবকিছু থেকে বাংলাদেশের মানুষ আজকে বঞ্চিত হচ্ছে। কি ধরনের মব জাস্টিস, মব কিলিং এর ঘটনা ঘটেছে, বিচার বিভাগে কিভাবে সরাসরি নিয়ন্ত্রণ করা হচ্ছে, 23 জন বিচারপতি নিয়োগ করা হয়েছে কোনো ধরনের আইন ছাড়া, প্রধান বিচারপতিকে অপসারণ করা হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচার বাস্তবায়ন, যেটি তরুণ প্রজন্মের স্বপ্ন ছিল, সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আজকে শেখ হাসিনা সহ অপরাধীদের বিরুদ্ধে আজকে আইসিটি ট্রাইব্যুনালে বিচার করা হচ্ছে। এটি তো প্রমাণ করে যে ন্যায় বিচারকে কিভাবে আজকে ভুলুণ্ঠিত করা হয়েছে গোটা বাংলাদেশে। এবং জনগণের কোনো ম্যান্ডেট নিয়ে আজকে সংবিধান নিয়ে কথা বলছে। ইউনিয়ন পরিষদের নির্বাচন করলেও যারা জামানত হারাবে, বাজেয়াপ্ত হারাবে, একটি ক্লাবের গঠনতন্ত্র করার অধিকার যাদের নেই, তো আজকে বাংলাদেশের সংবিধান নিয়ে তারা কথা বলছে। রাষ্ট্রের আইন, রাষ্ট্রের কানুন, রাষ্ট্রের গণতন্ত্র সবকিছুকে তারা আজকে তুচ্ছ তাচ্ছিল্য করছে এবং জনগণের যে ম্যান্ডেট পাওয়ার অধিকার রয়েছে সেটিকে তারা এক ধরনের দুমড়ে মুচড়ে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। এবং বাংলাদেশের যে গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ সেটিকে তারা সম্পূর্ণভাবে পর্যুদস্ত করেছে এবং সেটির মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের মানুষের সার্বভৌমত্ব সবকিছুকে তারা আজকে বিপন্নকর অবস্থার মধ্যে নিয়ে গেছে। যে কারণে আগামীতে আমরা মনে করি যে এই অপশক্তির বিরুদ্ধে লড়াই করার কোনো বিকল্প আমাদের নেই। আমাদের চাকরির নিরাপত্তা হোক, আমাদের চাকরি পাওয়ার অধিকার হোক, শিক্ষা প্রতিষ্ঠানে নির্বিঘ্নে লেখাপড়ার অধিকার হোক, বছরের প্রথম দিনে বই পাওয়ার অধিকার করা হোক, নিজের ইচ্ছে মতো কথা বলার অধিকার, নিজের ইচ্ছে মতো প্রতিবাদ করার অধিকারের জন্যই হোক, বাংলাদেশের জনগণকে রুখে দাঁড়াতেই হবে এবং এই অপশক্তির পরাজয় নিশ্চিত করে এই সরকারের পতন ঘটিয়েই বাংলাদেশের জনগণের জন্য গণতন্ত্রের নতুন দুয়ার উন্মোচন করতে হবে। তো সেই আহ্বানে আমি বাংলাদেশের সকল সাধারণ শিক্ষার্থীকে সেই আহ্বান রাখছি, যাতে করে আগামীতে আমরা একটি উদার, মানবিক, গণতান্ত্রিক, ন্যায়সঙ্গত সমাজ আমরা প্রতিষ্ঠা করতে পারি। সেই লক্ষ্যে সবাইকে ভূমিকা রাখার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সাদ্দাম হোসেন। প্রিয় দর্শক, এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ এবং পরবর্তীতে আরো যারা দেখবেন আমাদের অনুষ্ঠানটি সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি।